স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মাহমুদুল জয়ের বোলিংয়ে অবাক হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন জয়কে ফোন করে। অস্ট্রেলিয়ার ডারউইনে এইচপির হয়ে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে পাকিস্তানের টেস্ট সিরিজের প্রস্তুতি সেরেছেন এই ওপেনার। এবার আসন্ন টেস্ট সিরিজে লম্বা ইনিংস খেলে নিজের ব্যাটিং গড় বাড়াতে চান। অস্ট্রেলিয়া থেকে ফিরে এইচপির ট্যুর আর আসন্ন পাকিস্তান সফর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মাহমুদুল হাসান জয়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ওপেনার হিসেবে মাহমুদুল হাসানের পরিচয়টা অনেকেই জানেন। নতুন করে এবার এইচপির হয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে এ দলকে ক্যাপ্টেন হিসেবে জিতিয়েছেন। দুইটা পরিচয় জেনেছেন, আরও একটা নতুন পরিচয় আছে। বোলিংয়ে 5 উইকেট নিয়েছেন, একই সঙ্গে 2টা 50ও করেছেন। এই যে এইচপির হয়ে দারুণ পারফর্ম করলেন, দারুণ একটা জয় বলতে হবে, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে পাকিস্তান এই টিমকে হারানো খুব একটা সহজ হবার কথা নয়। সেখানে আপনি মোটামুটি এক হাতেই কিন্তু দলটাকে জিতিয়েছেন। মানে এই জয়টা আপনার জন্য কতটুকু স্পেশাল ছিল আসলে, যেহেতু আপনি ক্যাপ্টেনও? না, আসলে আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উইন ছিল। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি একটা ম্যাচ খেলেছি, একটা উইন হয়েছি। আমাদের টিম কম্বিনেশনটা আসলে খুব ভালো ছিল, আমরা সবাই ইয়াং ছিলাম, ওদের টিম খুব ভালো ছিল, ওরা খুব এক্সপিরিয়েন্স টিম ছিল। ওদেরকে হারানোটা আমাদের জন্য খুবই একটা কি বলবো আনন্দেরও, এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি অস্ট্রেলিয়ার কন্ডিশনে কীভাবে খেলতে হয়, কীভাবে ওইখানে রান করতে হয়। সব কিছু মিলিয়ে বলবো খুব ভালো একটা সিরিজ ছিল আমাদের জন্য। জয়, আসলে বিসিবি আপনাদেরকে এই ট্যুরটায় পাঠিয়েছিল, আসলে একটা বিবেচ্য বিষয় ছিল যে 2027-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। তো ওখানকার কন্ডিশন দেখে কি মনে হয়েছে, ওই সময়টায় আসলে বাংলাদেশ কেমন করতে পারে ওভারঅল যদি বিবেচনা করেন? আমি মনে করবো আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, কারণ ডারউইনের ওয়েদার এবং আমাদের বাংলাদেশের ওয়েদার কিছুটা সিমিলার মনে হয়েছে। ওইখানে যদি আমরা টেস্ট সিরিজের আগে কিছুদিন আগে যে ভালো প্রিপারেশন নিতে পারি, আমাদের জন্য খুব বড় সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার। দারুণ ক্যাপ্টেন্স নক ছিল, 2টা ইনিংসে 50 করেছেন, টেস্ট টেম্পারমেন্ট যেটাকে বলে সেটাও দেখিয়েছেন। কিন্তু এই যে বল হাতে 5টা উইকেট নিয়েছেন, সামনে আবার পাকিস্তান সফর আছে, টেস্ট খেলবেন, মানে এই 5 উইকেট নেওয়ার পর আপনার ন্যাশনাল টিমের যারা টিমমেট আছেন বা কোচিং স্টাফ আছেন, রিয়েকশনটা আসলে কেমন, তারা আসলে কি বলছেন? হেড কোচের সঙ্গে কথা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে? আমি সবসময় চেষ্টা করি যে নেটে কিছুটা হলেও বোলিং করার, সো ওইখান থেকে হয়তো বা ইমপ্রুভ হয়েছে। তারপর আমাদের হেড কোচ আমাকে কলে বলছে যে তুমি বোলিং করো কবে থেকে, আমি তো তোমার বোলিং দেখি নাই। সো ওর হয়তো বা এখন নলেজে আছে যে আমি বোলিং করতে পারি। টেস্টে ভালো করতে হলে জয়, আসলে আপনার বোলিংটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ব্যাটিংয়ে কতটা ভালো করেন। ঠিক পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এই কাজটা করা কতটুকু কঠিন হবে মনে হচ্ছে, তাদের পেস অ্যাটাক যদি আপনি বিবেচনা করেন? অবশ্যই অ্যাজ এ ওপেনার হিসেবে সবসময় পেস বোলিংটাই একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ওদের সবাই তো জানে যে পাকিস্তান ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ওদের আছে। সো ওইটা নিয়ে বেশি আর কি ফোকাস থাকা লাগবে আর কি। সো আমি ওটা নিয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। রাওয়ালপিন্ডি এবং করাচি দুই জায়গায় খুব সম্ভবত এর আগে কখনো খেলা হয়নি, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। মানে ওখানকার উইকেট বা ওখানকার কন্ডিশন নিয়ে আসলে আইডিয়াটা কীভাবে নিচ্ছেন? ইউটিউবে বা অন্য কোনোভাবে পুরোনো খেলা দেখে কি আসলে আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন কিনা? এখানে আমরা যে ওদের যে ইংল্যান্ড সিরিজ হয়েছে, ইংল্যান্ড পাকিস্তান সিরিজ, ওইগুলো দেখে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের মুশফিক ভাই সিনিয়র যারা আছে ওনাদের কাছ থেকে, ওনার আগে ওইখানে খেলার এক্সপিরিয়েন্স আছে, সো ওনাদের কাছ থেকে কিছু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করতেছি। ওনারা বললো যে উইকেট খুব ভালো হয় ব্যাটিংয়ের জন্য, যখন তুই সেট হয়ে যাবি তখন ব্যাটিং করে খুব মজা, আর আউটফিল্ড অনেক ফাস্ট থাকে, সো ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট আপনি আগেই বলেছেন আসলে বছরটা কাজে লাগাতে চান, অ্যাভারেজটা বাড়াতে চান। এই টিমের বিপক্ষে আসলে পাকিস্তানের ইসলামাবাদে খেলা, ওখানে আপনি কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভমেন্টটা চাইবেন? না, আমি চাইবো যে ওখানে ভালো স্কোর করে আমার কনফিডেন্টটা বিল্ড আপ করার, দেন আমি যখন ন্যাশনাল টিমে যাব ওইখানে ওই কনফিডেন্টটা ইউটিলাইজ করার। সো এটা আমার এখন মেইন লক্ষ্য। চান্দিকা হাথুরুসিংহে তার বোলিং দেখে অনেকটা অবাক হয়েছেন, হয়তো তাকে বোলিংয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন, বাট তার কাছ থেকে কিন্তু সেই ব্যাটিংয়ের যেই ঝলকটা সেটাই দেখতে চাইবেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। টানা 3 ম্যাচ জেতার পর 2 দিন বিরতি, বাংলা টাইগার্সের ক্রিকেটাররা ছুটে গেছেন নায়াগ্রা ফলসে। অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন সবাই। কানাডার টরন্টো থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। মায়ালোক যেন তার দুয়ার খুলে রেখেছে এখানে। জলের ঝংকারে পেখম মেলে বসে আছে জাদুর ময়ূর, হাজারো বিমোহিত চোখ বিস্ময়ে মুগ্ধ। জলোচ্ছল নায়গ্রা যেন স্বর্গ অপার। টানা 3 ম্যাচ জয়ের পর 2 দিন বিরতি, তাই তো শরীফুলের বাংলা টাইগার্স এসেছে নায়াগ্রা ফলসে।
এই যেন বাংলার কোনো মায়াবী জলপ্রপাতই মিশে গেছে কানাডার বিস্তৃত বিশালতায়। এক পাশে আমেরিকা, আরেক পাশে কানাডা। শরীফুল্লাহ ছুটছেন নতুন উদ্দীপনা খুঁজতে। সব সীমানা দেয়াল যেন ভেঙে দেয় জলের ঝাপড়। উছলে পড়া জলের তোড়ে ভাসলো আধুনিক সাম্পান। শরীফুলরা ভাসলেন তাতে। বিশ্বের সপ্তম আশ্চর্যের নায়াগ্রা ফলসের সৌন্দর্য উপভোগ করলেন বাংলা টাইগার্সের ক্রিকেটাররা। প্রাণশক্তিও হয়তো নিল বুক ভরে। আবারও নতুন উদ্যমে নামতে হবে মাঠে। And we are looking forward to having a fun. As you can see, we have Niagara Falls in our background. We're having lots of fun. গেল 2 ম্যাচে বাংলা টাইগার্সের জয়ে যার অবদান সব থেকে বেশি ডেভিড উইজা, যার হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। বেড়াতে এসেও করলেন সাকিব শরীফুলদের প্রশংসা। Yeah, Sakib's a great captain. He's a great player, and he's got all the experience in the world. So, to play with him, to learn from him, and to be in the same team as him, it's always a benefit. দলকে উজ্জীবিত করতেই টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত। শরীফুল আসলেও দলের সাথে ছিলেন না সাকিব। কিভাবে ব্যাটে রান আসবে সেদিকেই দিয়েছেন মনোযোগ। টিম এনভায়রনমেন্ট খুবই ভালো, আমাদের টিমে সবাই ফিট অ্যান্ড সবাই বেস্ট পারফরমেন্স করছে। অ্যান্ড যেহেতু আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতেছি, তো টিমের মধ্যে এখন কালচার এনভায়রনমেন্ট খুবই ভালো। টিম ওনার্স তো অনেক সাপোর্টিভ, ওনার কথা বলে শেষ করা যাবে না। ইয়াসিন ভাই অ্যান্ড জাফর ইয়াসিন চৌধুরী আমাদেরকে যতটুকু প্রকার হেল্প করার ওরা সবটুকুই করছেন। এই ট্যুরটা অ্যারেঞ্জ করার জন্য ওনারাই প্রথম থেকে আমাদেরকে ফোর্স করেছেন, তোমরা যাও এবং টিমের এনভায়রনমেন্ট ভালো হবে ইনশাল্লাহ, এবং সবাই খুব এনজয় করেছি আমরা। আড্ডা, গল্প, খুনসুটি সবই হয়েছে। কানাডার গ্লোবাল টি-20 লিগে শিরোপায় চোখ বাংলা টাইগার্সের। নায়াগ্রা ফলসের মতো উদ্যম উন্মাদনায় ওরা চায় মাঠে গর্জন তুলতে। নায়াগ্রা ফলসটা ভালো লাগছে। তো কানাডা একটা নাম করা, মানে কানাডায় সবাই আসে, বেশিরভাগই আসে নায়াগ্রা ফলস দেখতে। তো এখানে দেখে খুব ভালোই লাগে। গ্লোবাল টি-20 লিগে নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার ব্র্যাম্পটন উলফসের মুখোমুখি হবে বাংলা টাইগার্স। অর্ণব বাপি, ৭১, টরন্টো, কানাডা। রাহুল দ্রাবিড়ের দারুণ অর্জনের সামনে আপাতত পুচকে মনে হতে পারে যে কোনো কোচকে। তাই নিজেকে আলাদা করে চেনানো কঠিন কাজই হতে চলেছে দলটার নয়া কোচ গৌতম গম্ভীরের জন্য। তবে সূর্যা কুমারকে সাথে নিয়ে নিজের পথ চলার শুরুটা ভালোই করেছেন সাবেক এই ক্রিকেটার, যাদের মূল মন্ত্র হতে চলেছে অ্যাটাকিং ক্রিকেট। নতুন এই ভারত কি পারবে ক্রিকেটের নতুন এক মান তৈরি করতে, সেই বিশ্লেষণ থাকছে খালিদ জামিলের রিপোর্টে। কপাল ভালো নাকি মন্দ তাকে জানে। গৌতম গম্ভীর যখন ভারতের হেড কোচের অ্যাসাইনমেন্ট নিয়ে এলেন, তখন টিম ইন্ডিয়ার চারদিকে খালি ট্রফি আর ট্রফি। মার্কেটিং স্ট্র্যাটেজিতে যখন আপনার আগের জন সর্বোচ্চ সাফল্যটা অর্জন করে ফেলবে, পরের জনের পক্ষে ফাঁকা মার্কেট পেলেও সুবিধা করাটা কঠিন, কারণ তার কাছে এক্সপেকটেশন থাকে আকাশ ছোঁয়া। নিজের জায়গাটা তৈরি করতে তাই সাফল্য পেলেই হয় না, সেটা অর্জন করতে হয় নতুন কোনো পথ ধরে, যাতে সাফল্য বাবদ অর্জিত হাজারো ট্রফির ভিড়ে নিজেরটা ভিন্ন রঙের মনে হয় সবার কাছে। স্কাই ইজ দ্য লিমিট, সেটা স্বীকার করে ভারতের স্কাই মানে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে সাথে নিয়ে গম্ভীর যখন যাত্রা শুরু করলেন, তার আগে রাহুল দ্রাবিড় দেশটার ক্রিকেটে রীতিমতো তৈরি করে দিয়েছিলেন অমোছনীয় বেঞ্চমার্ক। তবে একটা বিষয় সত্যি, ক্রিকেটার এমনকি কোচ হিসেবেও গম্ভীরের খুনে মানসিকতা দলটার সমর্থকদের আলাদাভাবে আকর্ষণ করেছে এই মার্কাটারি ক্রিকেটের জামানায়। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে পয়লা সিজনে এসেই দলকে জিতিয়েছেন শিরোপা। তার সাথে ব্লু জার্সিতে আবার যুক্ত হয়েছেন অনেকটা একই রকম আক্রমণাত্মক মানসিকতার অধিনায়ক সূর্য কুমার। তাই দ্রাবিড় রোহিত জামানার পর নয়া ব্র্যান্ড অফ ক্রিকেট প্রত্যাশা করা হচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকে, বিশেষ করে টি-20 ক্রিকেটে টেকনিক্যাল ডিফেন্সিভ শিল্ড ধরে থাকার পাশাপাশি যারা গুরুত্ব দেবে অ্যাটাকিং জোনগুলোতেও। সেই নিউ ব্র্যান্ড অফ ক্রিকেট জামানার শুরুটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে। শেষটায় পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেই হারানো, জেতা ম্যাচ সুপার ওভারে গড়ানো। সেই ওভারে শ্রীলঙ্কার মাত্র 2 ওভার তুলতেই তাদের জোড়া উইকেট খুইয়ে ফেলা। জবাব দিতে নেমে স্কাইয়ের প্রথম বলেই খেল খতম করা ইন্ডিয়ান ক্রিকেটে আদৌ নতুন দিনের বার্তা দিচ্ছে কিনা তা নিশ্চিত করে অবশ্য বলা যাচ্ছে না এখনই। খালিদ জামিল, ৭১।
আরও একবার মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল। কথাটা শুনে চমকে যাওয়ার কিছু নেই। হাই ভোল্টেজ সেই শিরোপার লড়াইয়ে নামা দুই দেশ মাঠের লড়াইয়ে নামছে আরেকবার। এবারে দুই কন্টিনেন্টাল জায়ান্টের দেখা হচ্ছে প্যারিস অলিম্পিক্সের পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে। এবার অবশ্য ঘরের মাঠে নানা হিসেব নিকেশে ফরাসিদের কিছুটা হলেও এগিয়ে রাখতেই হচ্ছে। তার উপর আলবি সেলেস্তেদের ডেরায় জাদুকর লিওনেল মেসির অভাব তো থাকছেই। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। সোনালি ট্রফি হাতে ফিরে আসা লিওনেল মেসির এই ছবি এখনো যেন সোনালি অতীত হয়নি। তরতাজা স্মৃতি রোমন্থন করেই এখনো কাটছে বেলা। তবে বাস্তবতা বলছে সেই বেলা ফুরিয়েছে কিং লিও যে 23 বছর বয়সী সেই তরুণটি আর নেই আর্জেন্টিনার অলিম্পিক দলে, তাই ওর নামটাও আর অবধারিত নয়। মেসি ম্যাজিক ছাড়াই প্যারিস অলিম্পিক্সে তারুণ্যের বারুদে ঠাসা আর্জেন্টিনা একটু বিপাকেই পড়েছিল শুরুতে। বি গ্রুপের পয়লা ম্যাচেই ওরা হেরে গিয়েছিল মরক্কোর বিপক্ষে। তারপর অবশ্য ইরাক আর ইউক্রেন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে টেবিলের 2 থেকে নকআউট নিশ্চিত করে তারা। অলিম্পিক্স হিস্ট্রি অ্যানালাইসিস বলছে আলবি সেলেস্তে অলিম্পিক টিম সবশেষ 5টা কোয়ার্টার ফাইনালসের মধ্যে হেরেছে কেবল একটাতে। তবে 2016 আর 21 আসরে গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা। যদিও সবশেষ 2008 আসরে নকআউট রাউন্ডের স্বাদ নিয়েছিল ওরা, সেবার অবশ্য ফিরেছিল গোল্ড মেডেল জিতে। ওদিকে স্বাগতিক ফ্রান্স এবারে ঘরের মাঠে দাপট দেখাচ্ছে বেশ। আসরে তারা মাত্র 2 দলের মধ্যেই একটা যারা জিতেছে গ্রুপ পর্বের সবকটা ম্যাচ, যেখানে মোট 7 গোল দিয়ে সবগুলো ম্যাচেই ওদের ক্লিনশিট। তার উপর সেই টোকিও অলিম্পিক্সে স্বাগতিক জাপানের বিপক্ষে 4 গোলে ভরাডুবির পর ফ্রেঞ্চ অলিম্পিক টিম জিতেছে টানা 9 ম্যাচ। সিনিয়র দলটা পরপর 2 বিশ্বকাপে ফাইনাল খেললেও ওদের অলিম্পিক পুরুষ টিমের কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা বেশ পুরনো। গল্পটা 1996 আটলান্টা গেমসের পুরুষ টুর্নামেন্টে। সেবারই তারা জিতেছিল নিজেদের একমাত্র গোল্ড মেডেল। সেই ফ্রান্সের সামনে এবারে পুরুষ অলিম্পিক ইভেন্টে আরেকটা মেডেল জয়ের সুযোগ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই সেমিতে ওদের প্রতিপক্ষ হবে তুলনামূলক দুর্বল মিশর অথবা প্যারাগুয়ে। তাই কোয়ার্টারে জিতলেই ফাইনাল চলে আসতে পারে একদমই ঢিল ছোড়া দূরত্বে। ওদিকে আর্জেন্টিনার ডেরায় মেসি ম্যাজিকের অভাব, সেটা কাটিয়ে উঠে বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয় করার ধারাবাহিকতা আলবি সেলেস্তেরা অলিম্পিক্সেও ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন জানার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে কোচ কার্লো অ্যানচেলোত্তির মন জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিক। 18 বছর বয়সী ফুটবলারের তুলনা চলছে পেলের সাথে। কেন তাকে আগামীর মহাতারকা মনে করা হয়? ব্রাজিল কেন তাকে ঘিরে বড় কিছুর স্বপ্ন দেখছে? রহমান পেয়ারের রিপোর্ট। শারীরিক গড়ন, বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে পোশাক পরেন, মাঠে যে গতিতে ছুটে বেড়ান, ম্যাচের সময় সুরের জগতে বিশেষ করে ব্রাজিলিয়ান সঙ্গীতে ডুব দেয়া, এন্দ্রিকের মাঝে এমন এমন উপকরণ রয়েছে যা তাকে তার সমসাময়িকদের মাঝে আলাদা করেছে। দেখে মনে হয় 70-এর দশকের ব্রাজিল দল থেকে মাত্রই বেরিয়ে এসেছেন আগামীর মহাতারকা, আগামীর পেলে। গোটা ব্রাজিল জুড়েই একটা রব উঠেছে, এন্দ্রিকি তাদের নেক্সট পেলে। তিনি এমন একজন ফুটবলার যিনি ইনভার্টেড উইঙ্গারদের যুগে সেন্টার ফরওয়ার্ডে খেলতে পছন্দ করেন। ন্যাচারাল ড্রিবলার, ফ্ল্যামবয়েন্ট, ক্লিনিক্যাল, অনেকগুলো বিশেষণ জুড়ে গেছে তার নামের পাশে। ESPN এর মতে এন্দ্রিকের মাঝে অস্বাভাবিক আভা রয়েছে। ব্রাজিলিয়ানরা এন্দ্রিকের প্রেমে মজে গেছে, কারণ বেশ কিছুদিন ধরে এমন নাম্বার 9-এর দেখা পায়নি তারা। একজন পারফেক্ট নাম্বার 9, এমন এক প্রজাতির ফুটবলার যিনি প্রজন্মকে তার খেলার প্রেমে পড়তে বাধ্য করেন। ইউটিউবে এন্দ্রিকের খেলা দেখলে আপনিও চাক্ষুষ প্রমাণ পাবেন। সময় নির্ধারণ করে দেবে এন্দ্রিক সত্যিকারের পেলে হয়ে উঠতে পারেন কিনা, মহাকালে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারেন কিনা। কিন্তু এ কথা সহজেই বলে দেয়া যায়, এন্দ্রিক এখন পর্যন্ত যে মনোভাব দেখিয়েছেন তা বজায় রাখলে তিনি ব্রাজিলিয়ান ফুটবল এবং বিশ্ব ফুটবলে এক গুরুত্বপূর্ণ নাম হবেন। বয়স 18 বছর পূর্ণ হওয়ার পর গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে
ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদে যোগ দেন এন্দ্রিক। তার দক্ষতায় মুগ্ধ কোচ কার্লো আনচেলোত্তি। এন্দ্রিক এমন একজন যার সত্যি বিশেষ কিছু আছে। খুবই দ্রুত গতির, আঁটো জায়গায় বিপজ্জনক, নিজেকে অরক্ষিত রাখতে খুবই ক্ষিপ্র। আর এই সব গুণাবলী এক করলে যা দাঁড়ায় তার মানে হলো তিনি এক দুর্দান্ত প্রতিভা। এন্দ্রিকের কাঁধে চড়ে ব্রাজিলের ফুটবল কি ফিরতে পারবে সঠিক পথে? রহমান পেয়ার, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।